তো মধ্যমগ্রাম খাদি মেলা এটা সারা জাগানো মেলা। এইখানে তো গত 8 বছর ধরে মেলা হয়েছে, এই বছর 9ম বছর। আমি প্রথম জেলা আধিকারিক হিসেবে এই বছর মেলাটা করব। এবার মেলাতে শতাধিক এখানে স্টল হয়। অলরেডি আমি এখানে যা আমার বহর দেখতে পাচ্ছি, যে অ্যাপ্লিকেশান, আমার খাদি অলরেডি 46টা মানে 34টা অ্যাপ্লিকেশান পড়ে গেছে। মানে ডবল স্টল মিলিয়ে 46টা স্টল হবে। এটা শুধু খাদি, মানে খাদি মেলা, সেহেতু খাদিকে আমি বাদ দিচ্ছি না কোনো বিষয়ে। খাদি রেখেই পরে ভিলেজ ইন্ডাস্ট্রিজ যেটা আছে সেটা থাকবে, আর টুকটাক খাওয়া দাওয়া স্টল। ধরুন মেলা আকর্ষণ করে একটা চায়ের, বাঙালি তো আমরা, একটু চায়ের ব্যবস্থা রাখতে, একটু স্ন্যাক্স থাকবে, একটুখানি পপকর্ন থাকবে, একটুখানি পিঠে পুলি থাকবে, এই সমস্তগুলো থাকবে। কিন্তু মূল যেটা আমাদের আকর্ষণের জায়গা, আমাদের খাদি পর্ষদের মেন দোকান যেটা আমাদের খাদি গ্রামীণ, সেটা থাকছে। কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ডই আছে আমার জেলাতে, তাদেরকে আমি রাখছি ফ্রন্টে। আর খাদি স্টল, এই টোটাল মিলিয়ে শতাধিক স্টল এবারে কিন্তু আমার খাদি মেলায় হবে। তো আমরা সেইভাবেই সব আয়োজন করছি। অলরেডি আমাদের প্রচার শুরু করে দিয়েছি। মানে এমন একটা বিষয় সারা পশ্চিমবাংলার বুকে ঘটেছে, দেখা যাচ্ছে যে মধ্যমগ্রাম অভিমুখে সবাই। আমার এই একই রেট মালদাতে, মানে 29 তারিখ থেকে 10 তারিখ আমার মধ্যমগ্রাম মেলা, মালদাতেও ওই একই রেট। কিন্তু অন্যান্য জেলা আধিকারিকরা আমাকে ফোন করে, তুমি করেছোটা কি? তোমার ওখানে সবাই যাবে, কিন্তু অন্যান্য জায়গায় আমি লোক পাচ্ছি না, সোসাইটিতে যেতে চাইছে না। সব পুরো আমার পশ্চিমবাংলা, কাশ্মীর থেকে স্টল আসবে, কাশ্মীর, আমার এখানে বোম্বে থেকে অ্যাপ্লিকেশান আসছে, ঝাড়খণ্ড থেকে অ্যাপ্লিকেশান আসছে, সব অভিমুখ হয়ে গেছে এখন সব মধ্যমগ্রাম। তো সুতরাং আমাকে তো সবকটা দেখে চিন্তা ভাবনা করে সেভাবে এগোতে হচ্ছে। দেখি কতটা কি করতে পারি। আমার গ্রামের উপরে আশা, এবং আমরা দেখি যে প্রচুর সেল হয়। গত বছরের থেকে কি এবছরে বাড়বে বলে আশা করছি? হ্যাঁ, আমার তো গত বছর 2,72,00,000 টাকা বিক্রি হয়েছে মধ্যমগ্রামে, যেটা আমি পশ্চিম মেদিনীপুরে মেলা করি, প্রথম বছর মেলা 1,79,00,000। সেইখানে আমার এইখানে ধরুন যদি 2 কোটি, গত বছর 2,72,00,000 টাকা বিক্রি হয়ে থাকে, আমি 3 কোটি টার্গেট নিয়ে আমি এগোতেই পারি। 3 কোটি আমি অ্যাচিভ করবো। এবার বাড়তি যেটা হবে হবে। 3 কোটি টাকা আমাদের এবারে টার্গেট। মসলিনের কোনো স্টল থাকছে? মসলিন তো খাদির সঙ্গেই থাকবে। মসলিন বাদ দিয়ে তো কিছু হয় না, খাদি মসলিন বাদ দিয়ে হয় না। মসলিন অবশ্যই থাকছে, ওটা তো এক্সট্রা আকর্ষণ। আমরা দেখিনি যে প্রত্যেক বছর জয়নগরের একটা স্টল। হ্যাঁ, জয়নগরের এবং তাদের জিআই পাওয়া। আমাদের মানে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসি একদম সেরা সেরা প্রোডাক্ট। আপনি ধরুন আমাদের জিআই পেতে চলেছে আমাদের কোচবিহারের শীতলপাটি। আজকে মিটিং কোচবিহারে চলছে, সাবমিশন হচ্ছে সমস্ত কিছু। শীতলপাটি থাকবে। আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডে আছে মাদুর থাকবে, পটচিত্র, যার পটশিল্পী যারা, তারা আসবে। পটগান আছে, পটশিল্প সুন্দরতা। আপনি একটা ছবি দেখবেন, দেখলে বুঝতে পারবেন না ওর মধ্যে অন্তর্নিহিত মানে কি। যেমন একটা বালুচরী শাড়ি কিন্তু ট্র্যাডিশন, যে প্রতিটা বালুচরী শাড়ি কিন্তু তৈরি হয় কিন্তু একটা গল্প দিয়ে। রামায়ণ মহাভারত থেকে শুরু করে সমস্তটাই একটা বালুচরী শাড়ির আপনি আঁচল দেখবেন, পাড় দেখবেন, তার মধ্যে কিন্তু গল্প আছে। সেই ক্ষেত্রে পটচিত্র যারা শিল্পী আছে, তাদের কিন্তু বিভিন্ন, তারা যে আঁকা করছে তার রিলেটেড গান দুর্দান্ত, এই সমস্তগুলো আসছে। কাঠের, আমাদের নবগ্রামের কাঠের কাজ প্রচুর, মানে বিখ্যাত, তারা আসছে। মানে একদম সেরা সেরা জিনিসটা মধ্যমগ্রামে আপনারা পাবেন। একদম কোনো কিছু আসছে একদম নতুনত্বের ছোঁয়া, যেটা শুনে মানুষ আর বাড়িতে থাকবে না, আপনার খাদি মেলায় এসে উপস্থিত হবে। নতুনত্ব ব্যাপারটা যেটা আমি রেখেছি আমার এই বছরে, একটা আকর্ষণ যেটা আমার বিজ্ঞাপনেও সব চলে গেছে, বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা। আমি এই নতুনত্বটা রেখেছি কারণ আমার মেলা যেদিনকে শুরু হবে তার পরের দিন থেকে আমরা ফর্ম ডিস্ট্রিবিউট করতে শুরু করব। এই থিঙ্কিংটা আমি যেটা ভেবেছি, যে পরের দিন থেকে লোকে আসবে মাঠে আঁকা ফর্ম নিতে, 2-1 করে আসবে। তারা নিশ্চয়ই দেখবে কী কী বিক্রি হচ্ছে না হচ্ছে সেখানে। তাহলে 7 দিন ধরে 8 দিন ধরে তারা ফর্ম নেবে। 7 তারিখে ফর্ম জমা নেওয়ার শেষ দিন, এবং 8 তারিখে হচ্ছে ফর্ম, মানে আঁকা প্রতিযোগিতা। আমি 3টে ক্যাটাগরিতে আঁকা প্রতিযোগিতা করব, এবং 3টে ক্যাটাগরির জাজ আমি ঠিক করে ফেলেছি। মেটেরিয়ালস কী হবে, তাদের প্রাইস কী হবে, এই সমস্তগুলো সব ঠিকঠাক চলছে। এইবারে 2 ঘন্টা, ধরুন 2 থেকে 4টে পর্যন্ত আঁকা প্রতিযোগিতা হবে। বাচ্চারা বসে বসে আঁকবে, গার্জেনরা কী করবে,
তারা তো বসে থাকবে না, তারা মেলায় ঘুরবে, দেখবে, শুনবে, কিনবে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে ফোন করবে। এই আঁকা প্রতিযোগিতা কি রোজই হবে? না, 8 তারিখে হবে। 8 তারিখে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত আঁকা প্রতিযোগিতা হবে, এবং সেদিনকেরই সন্ধ্যাবেলা আমি প্রেয়ার ডিস্ট্রিবিউশন করে দেবো। মেলা শুরু কবে? মেলা শুরু অ্যাকচুয়ালি আমাদের মেলার পিরিয়ড যেটা আমাদের ডিএমের যেটা পারমিশন আমরা পেয়েছি 29 থেকে 10, 12 দিন। কিন্তু আমাদের একই সঙ্গে যেহেতু মালদা মেলার সঙ্গে টাই আপ হয়ে গেছে, তো আমাদেরকে একদিন আগে ওপেনিং করতে হচ্ছে, কারণ চেয়ারম্যান দুই জায়গায়, একটা মানুষ তো দুই জায়গায় যেতে পারে না, মানে কলকাতা আর মালদা। সেক্ষেত্রে আমার চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, আমার সিও সাহেবের যেটা বলে, সিও সাহেব ওপেনিংয়ের দিন থাকতে পারবে না, উনি বলেছে আমি মেলার একদম এন্ডিংয়ে থাকবো। তো আমি 8 তারিখে ওনাকে আসতে বলেছি, উনি সেভাবে আসবে। মেলাটা জমজমাট মেলা হবে, আমি মোটামুটি এটুকুনি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। আপনারা সবাই আসুন, এই মেলা একটা আকর্ষণীয় পর্যায়ে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখনও পর্যন্ত সমস্ত আপনারা মাঠ ঘুরে দেখেছেন, মাঠের যে পরিবেশ আছে সেটাকে সুস্থ পরিবেশে তুলে আনতে হবে। প্রত্যেক দিন মেলায় কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে? সাংস্কৃতিক অনুষ্ঠান আমি ডিআইসিওর সঙ্গে এক্ষুনি সুজিতবাবুর সঙ্গে গেছিলাম। ডিআইসিও ওই সময়টাতে একটা ক্র্যাশ হয়ে গেছিলো আমাদের সঙ্গে। আমার পারমিশন 16 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত পারমিশন, এই মাঝখানে আবার 3 থেকে 9 তারিখ ওনারা আবার এডিএমএলের কাছ থেকে পারমিশন। আমার তো ডিএমের পারমিশন, আপনি এলআরের কাছ থেকে নিতে হবে না, তো সেটা উনি মিটিয়েছে। আমাদের পারমিশনটাই আছে, তো ওনার সেই সময় বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম উনি আমাকে 3 থেকে 6 দিনের মধ্যে 6 দিন দিতে পারবে। তার মধ্যে আমার এখানে প্রচুর অ্যাপ্লিকেশন পড়ছে, আমার ফান্ডটাও তো দেখতে হবে। আমার তো ধরুন এই এত টাকার যে মেলা, তার মধ্যে আমাকে তো হেড অফিস থেকে একদম ব্রেকআপ করে দিয়েছে কোন খাতে আমি কত টাকা খরচা করব। আমি তো কোনো ফান্ডটাকে ডাইভার্ট করতে পারবো না, যে খাতে যে টাকাটা খরচা করার কথা সেটা বিজনেসে টাকা আছে আমি সেটা জানি। এবার সেভাবে আমি করবো, একটু 19-20 হতেই পারে, কাজ করতে গেলে একটু 19-20 হবে সেটা। মানে আগের বারের চেয়ে স্টল সংখ্যা বাড়বে? আরে স্টল সংখ্যা বাড়াবো কী করে, মাঠ তো যতটা আছে তার বর্গফুট সেটা আমি বাড়াবো কী করে। আমার এই মাঠ জুড়ে, তবে একটা জিনিস বলতে পারি, যা অ্যাপ্লিকেশান আছে আমি হয়তো স্টল সংখ্যা বাড়াতে পারবো না, কিন্তু আর্টিজানদেরকে আমি এরকম কিছু বা হ্যান্ডিক্যাপ্ট আইটেম যেগুলো আছে, যারা আমার টেরাকোটা করে, ধরুন কাঠের কাজ করে, তার গয়না করে, এদেরকে আমি মাঠে টেবিল চেয়ার ছাতা দিয়ে বসার ব্যবস্থা করবো। কোনো রকম মানে খাবারের অনেক রকম আনছেন, জয়নগরের মোয়া থেকে পিঠে পুলি, এমন কোনো গ্রাম বাংলা কোনো পুরনো ঐতিহ্যশালী খাবার যে খাবারটা মানুষ সচরাচর এখন বাড়িতে পায় না, আপনার মেলায়? না, একটা জিনিস এইখানে প্রশ্ন আছে, এটা আমরা যেহেতু সরকারি মেলা করছি, এখানে কতগুলো সরকারি নিয়ম আচরণবিধি থাকে, যেমন ফ্যাসাই লাইসেন্স। আমি গ্রাম বাংলা থেকে আমি আনতেই পারি, আমি মেচেদা থেকে চপ মুড়ি একটা আমাদের বাঙালি, আমাদের ভীষণ একটা আকর্ষণ থাকে, কিন্তু আমি ফ্যাসাই যে লাইসেন্স নেই তাকে তো আমি এনে বসাতে পারি না। একটা খাবার খেয়ে যদি কারোর অসুস্থ হয় তখন আমাদের একটা লাইবিলিটিস চলে আসে। তো সুতরাং আমাকে দেখে নিতে হবে যারা ফ্যাসাই আছে, ফ্যাসাই লাইসেন্স আছে, সেই সমস্ত আর্টিজান বা তাদেরকে আমি একটু দেখব। মানে এইটা মোটামুটি ট্র্যাডিশনালি জয়নগরের মোয়া, পিঠে পুলি, শীতকাল। হ্যাঁ, আর বিশেষ আকর্ষণ আমাদের তো নলেন গুড়, খাদি বোর্ডের নিজস্ব প্রোডাক্ট, একদম টিউবে। এটা পাবেন তো, এটার কোথায় পাবেন? আপনি বাজারে গিয়ে কোথাও পাবেন না। এটা একমাত্র আমাদের খাদি, আমাদের যে খাদি গ্রামীণ যে দোকানটা থাকবে, সেই খাদি গ্রামীণে নলেন গুড় পাবেন। একদম শেষ প্রশ্নে আসবো, যে খাদি একটু এক্সপেন্সিভ জায়গা, সেখানে দাঁড়িয়ে মানুষ কিছু কিনলে ছাড় কতটা পাবে গ্রাহকরা? এইটা একটা প্রশ্ন করেছেন, যথার্থই। খাদি এক্সপেন্সিভ কেন হয়? কারণ ব্যাপারটা হচ্ছে যে টোটালটাই ম্যানুয়াল। আমাদের খাদি কথার অর্থ কী? খাদি কথার অর্থ হচ্ছে হাতে কাটা, হাতে বোনা, এবং আমাদের সেটা কেবিআইসির একটা স্কচ চার্ট আছে, সেই স্কচ চার্ট মেনটেন করে আমাদের সব প্রতিটা বিষয়, ধরুন সুতো কাটছে তার পয়সা দিতে হয়, থান তৈরি করছে তার পয়সা দিতে হয়, কালার করছে তার পয়সা দিতে হয়, তার একটা স্কচ চার্ট আছে। এই করে সব চাপিয়ে, আর এখনকার যুগে তো জিএসটি একটা ফ্যাক্টর, জিএসটিটা চাপা নয়, তবুও খাদি কমিশনের রুল অনুযায়ী আমাদের ইন জেনারেল যেটা থাকে 15% ছাড় খাদিতে আপনারা সবাই পাবেন। তবে একটা জিনিস আপনাকে বলে দিই, খাদি একটা সময় ছিল, সবাই ভাবতো স্বাধীনতা সংগ্রামী বয়স্ক লোকেদের জন্য, বয়স্ক ট্র্যাডিশনালি একটা খাদি পাঞ্জাবি, খাদি ফতুয়া, খাদি পায়জামা, এই সমস্তগুলো ছিল। কিন্তু আমরা এখন মার্কেটটাকে ধরার জন্য সময়োপযোগী, ফ্যাশনেবল এবং যে নিউ জেনারেশন তো প্রবণতা তৈরি করেছি আমরা, যে খাদির শার্ট আমরা পরবো, তার ডিজাইন, মেয়েদের কুর্তি, মেয়েদের চুড়িদার, আমাদের
ফতুয়া, মানে সব কিছু ডিজাইনেবল হয়ে গেছে এবং প্রতিদিন আপডেট করতে হচ্ছে আমাদেরকে, মার্কেটের সঙ্গে কম্পিটিশন করতে হয়। হয়তো দেখা যাবে মার্কেটে এই রেবন্সের হয়তো শার্ট সবাই 1000-1200 টাকা দিয়ে পড়ছে, সেক্ষেত্রে আমাদের একটু আমাদের ও ট্রেডিং টেরিকট, ওদের মেনটেনেন্সটা তো কম, কিন্তু খাদির একটু মেনটেনেন্সটা লাগে। এই যে আমি একটা শার্ট পরে আছি, এটা 2 দিনের বেশি আমি হয়তো পরতে পারবো না, কারণ কি এইটা স্টার্চ যা দিতে হয়, ইস্ত্রি করতে হয়, এবং একটা জামা আমি ইস্ত্রি করে কেচে কুচে পরতে আমার মোটামুটি 15 টাকা খরচা আছে। একটা শার্ট ইস্ত্রি করতে গেলে 10 টাকা নেয়, 5 টাকা ধরুন আমি ওয়াশিং মেশিন আমার হ্যান্ডেই কাছি, ডিটারজেন্ট দিয়ে কাছি, তা করতে গেলে মোটামুটি 15 টাকা। কিন্তু একটা দেখা যাবে আপনি যদি রেমন্স বা মুক্তমুখ কোম্পানির শার্ট পরলেন, ওটাকে কেচে মেলে ধুয়ে দিলেন, গায়ে চাপিয়ে দিয়ে চলে গেলেন, ওটা হয় না। তো খাদির একটা ঐতিহ্য আছে, এইটাকে একটা মোটামুটি জায়গা ধাতে আমাদেরকে আনতে হয়েছে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি, রেগুলার আমরা আপডেট করার চেষ্টা করছি। আমাদের চেয়ারম্যান কল্লোল খাঁ, ওনার একটা স্বপ্ন, যে এতদিন ধরে আমরা এই বয়স্ক লোকেদের কথাই বললাম, তা আমি বলছি যে আবার নিউ জেনারেশনের কথা বলছি, কিন্তু বাচ্চাদের জামা প্যান্ট আপনি 5 বছর থেকে 20 বছর পর্যন্ত আমি যেটা রেখেছি আঁকা প্রতিযোগিতা, এই ধরনের বাচ্চাদের জন্য খাদিতে কিন্তু রেডিমেড আমাদের কোনোদিন কিছু ছিল না। তাদেরকে পড়ানোর জন্য দরকার হলে থান কিনে নিয়ে গিয়ে সবাইকে বানাতে হয়, এখন মজুরি তো প্রচুর। তো সুতরাং সেই জিনিসটা স্যাম্পেল আমাকে 7খানা ক্যাটাগরিতে চেয়ারম্যান সাহেব পাঠিয়েছিল। অলরেডি সেই 7খানা ডিজাইন, মানে 50টা করে স্যাম্পেল আমি রেডি করেছি। আমার পুজোর মধ্যে আমার যে ক্লাস্টার আছে হাড়োয়া, সেখানকার শিল্পীরা কাজটা করেছে। আপনার বাচ্চাদের পাঞ্জাবি, হাফ পাঞ্জাবি, বাচ্চাদের হাফ শার্ট, বাচ্চাদের ফুল শার্ট, প্লাস হচ্ছে এই কুর্তি, ফ্রক, এই সমস্ত দিয়ে 7খানা আইটেম আমার কাছে পাঠিয়েছে, এবং ওইটা আমি তৈরি করেছি এবং স্যাম্পেল আমি চেয়ারম্যানের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি। চেয়ারম্যান আমাকে অত্যন্ত তারিফ করেছি কাজটার জন্য, যে এত অল্প সময়ের মধ্যে আমার কাছে কিন্তু অর্ডার লিখিতভাবে কিছু আসেনি, শুধু চেয়ারম্যানকে সম্মান জানানোর জন্য আমি কিন্তু এই কাজটা তুলে ফেলেছি। আমি জানি ভবিষ্যতে আবার কথা বলে অর্ডার করে নেবো, আমার আত্মবিশ্বাস আছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু হিউজ এই কাজটি আমাদের এই 50টা করে আমাদের শোরুমে যাবে, কেমন লোকে নিচ্ছে সেটার একটা ব্যাপার আছে, মার্কেট স্টাডি করার ব্যাপার আছে, যেটা পরে আমরা আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে খাদি প্রসাদ, যে বিভিন্ন স্কুলে গভর্নমেন্ট থেকে যে ড্রেস দেওয়া হয়, স্কুলের বাচ্চাদেরকে ড্রেস তৈরি করা, সেটা আমরা এই উত্তর 24 পরগনা জেলা থেকে আমাদের যে সেন্টার অফ এক্সেলেন্স ভাস্করনগরে আছে, সেইখানকার শিল্পীদের 2 বছর টোটালি স্তব্ধ হয়ে গেছিলো, বন্ধ ছিল। আমি এখানে, এটা একটা গল্প, এটা মানে গল্পের মতো লাগবে শুনতে, আমি 7 তারিখে আগস্ট মাসে এখানে জয়েন করেছি, আমি 12 তারিখে ভিজিট করেছি অশোকনগর, গিয়ে দেখি এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, স্বপ্নের জায়গা, 3 তলা একটা বিল্ডিং, সেই স্পিনিং থেকে উইভিং থেকে শুরু করে আমার টেলারিং সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু কোনো মানুষ কাজ পাচ্ছে না, 2 বছর ধরে কোনো অর্ডার নেই। আমি দেখলাম কেন হচ্ছে এটা, আমি অফিসের সঙ্গে গিয়ে কথা বললাম, অফিস আমাকে কিন্তু পুজোর আগে 16,60,000 টাকার অর্ডার দিল, এবং 50% কাজ পুজোর আগে করে দেওয়ার জন্য আমাকে অর্ডার দিল, 8,30,000 টাকা আমাকে দিল। আমি তারপর থেকে ফেব্রিক জোগাড় করা, র মেটেরিয়াল জোগাড় করা, আমাদের আর্টিজান যারা ছিটকে গেছিলো বিভিন্ন জায়গায় তাদেরকে জড়ো করা, এই সমস্ত কাজ করে নিয়ে আমি কাজটা শুরু করেছি। এবার স্পিনিং আর উইভিং আমার দেখতে পাচ্ছি আমি ওখানে স্টক 54 লক্ষ টাকা স্টক পড়ে আছে। এবার ওই স্টকটাকে বিক্রি না করে আমি নতুন করে আবার স্টক বাড়াবো, এটা হচ্ছে না। আমার অফিসের সঙ্গে কথা বললাম, বলে একটা অর্ডার বের করলাম, করে ওই স্টকটাকে আমি আগে সোল্ড আউট করব। সোল্ড আউট করতে গেলে আমাকে একটা বড় সংস্থা চন্দ্রকান্ত ললিতমোহন, তাদেরকে করা হয়েছে, তারা টোটাল সুতোগুলো নিয়ে যাবে আমাদেরকে কথা দিয়েছে। সেক্ষেত্রে আমি পুজোর আগে অলরেডি 9 লক্ষ টাকার সুতো বিক্রি করতে পেরেছি। 9 লক্ষ টাকার সুতো আমার বিক্রি হয়ে গেছে, বাকি 54 লক্ষ টাকার সুতো বিক্রি হয়ে গেলে আমি ওখানে স্পিনিং উইভিং চালু করব। এবং আমি যেটা বলে এসেছি, যেটা আমি কাজ করতে গিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে, সিওর কাছে প্রস্তাব আমি দিয়ে এসেছি যে ডাইং, আমাদের অশোকনগরের পিছনে একটা থ্রেড আছে, ওখানে যে সুতো ডাই করা, হ্যাঁ, একটা ইউনিট, একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে আমি ওখানে ডাইনিংয়ের একটা করার চেষ্টা করছি। আমি আশা করছি আমাকে একটু টাইম দিলে আমি এটা ওভারকাম করে আসতে পারবো। উই শ্যাল ওভারকাম, অবশ্যই বলবো। হ্যাঁ, আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে পিনাকি দত্ত। প্রকৃতপক্ষে ডেজিগনেশন যদি বলেন, যেটা সরকারিভাবে আমার কাছে অর্ডার আছে, তাতে করে হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অথচ আমি এখানে ভারপ্রাপ্ত জেলা আধিকারিক।